ওকে, আজকে আমাদের কততম ক্লাস? আচ্ছা, আজকে আমরা আমাদের পঞ্চম ক্লাসের আলোচনা শুরু করছি। কোঅর্ডিনেটর ব্যাচ নাম্বার 19। তো সিআই ব্যাচ 19 এর HTML CSS এর যে অংশটুকু আমরা এখন পর্যন্ত দেখেছিলাম, যে HTML এর ভেরি বেসিক লেভেলটা আমরা আলোচনা করেছি। গতদিন CSS টা একটু শুরু করেছিলাম, জাস্ট টাচ করেছিলাম। আজকে মূলত ক্লাসটা করব বেসড অন CSS। হ্যাঁ, আমি টানা একটা আলোচনা দিব কিছু বিষয় শেখানোর জন্য। আমরা কনসেন্ট্রেট করব ক্লাসটা বোঝার ক্ষেত্রে, আর প্র্যাকটিস করব বাসায় গিয়ে, হ্যাঁ, ভিডিও দেখে এবং ক্লাসে যে বিষয়গুলো মনে আছে তার উপর বেস করে। ওকে, আমরা ডে 5 এর ফোল্ডারটা ক্রিয়েট করি ফার্স্ট। এবং CSS নিয়ে ছোট ছোট আলোচনা বা ছোট ছোট কাজ শুরু করি। ডে 05। একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি ইন্ডেক্স নামে। একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি ইন্ডেক্স নামে, একদম ফ্রেশ HTML ফাইল। আর ডে 5 এর মধ্যে আমি রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নিচ্ছি CSS দিয়ে, এবং CSS ফোল্ডারের মধ্যে নিউ থেকে একটা ক্যাসকেডিং স্টাইল শীট রাখছি। দেখেন ফোল্ডার স্ট্রাকচারটা কি হলো। আমি ডে 5 নিলাম ফার্স্টে প্রজেক্টের মধ্যে, আমাদের প্রজেক্টের মধ্যে ডে 5 নিয়েছি। ডে 5 এর মধ্যে একটা HTML ফাইল নিয়েছি যার নাম ইন্ডেক্স। ডে 5 এর মধ্যে একটা ফোল্ডার নিয়েছি যার নাম CSS, এবং ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিয়েছি style.css নামে। ঠিক আছে, style.css নামে। তো এই পার্টিকুলার ফাইল স্ট্রাকচারে আমি তো নিয়েছি ফোল্ডার ছিল, এর মধ্যে CSS করেছিল, এগুলো করেছিলাম, এগুলো ছিল। আমরা এটা একটা পার্টিকুলার ফোল্ডারের আন্ডারে ডে ভাগ করে করে নিয়ে করছি। আপনি সম্ভবত একটাকে একটা ফোল্ডারে করে ফেলেছেন, ডে আকারে করেন না, এই জন্যই প্রবলেমটা ফেস করছেন। নতুন প্রজেক্ট নিয়ে নেন, একদম ফ্রেশ একটা ফোল্ডার করে এখানে অ্যাড করে নেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই ফাইলটাকে যদি আমরা রান করাই, আমরা যদি ডে 5টাকে মনে করেন, এটা কোথায় আছে, এই যে ব্যাচ 19 HTML CSS এর মধ্যে পাবলিক HTML আছে, ডে 4 ডে 5 আছে, সো CSS আছে, HTML আছে। ওকে, এখানে CSS ফোল্ডার আছে এবং HTML ফোল্ডার রয়েছে, ফাইল রয়েছে। আমার কাজটা কি, আমি HTML ফাইলটাতে CSS এর আউটপুট দেখতে চাচ্ছি বা CSS কে ইউজ করতে চাচ্ছি। আমি যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে যে পুরো পেজটাকে আমি এখন CSS এর মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করব। সো ডেফিনেটলি এখানে HTML এর ট্যাগ লাগবে এবং তার উপরে CSS ক্লাস ইমপ্লিমেন্ট করা হবে। তো সবাই একটু খেয়াল করি ক্লাসটা, কারণ আমি ক্লাসে র্যাপিড আলোচনা করব টানা 1 ঘন্টা। কিছু ফিচার আলোচনা করব, কিছু জিনিস দেখাবো, প্র্যাকটিস আজকে দিব না। আজকের শিডিউলটা একটু আগে ছেড়ে দেব, শুরু করছি শেষে, শেষ হবে একটু আগে।
বাট নেক্সট ক্লাসে এটাকে আমি মেকআপ করব, সেটা একটা লং সেশন দিব 4 আওয়ার্সের। আগামী শুক্রবারে যে আপনাদের ক্লাসটা আছে 6টা 9টা, ওটাকে আমি একটু টেনে আগে নিয়ে আসবো, 4টা থেকে 8টা বা 8:30 পর্যন্ত আমরা ক্লাস নিব। ডেফিনেটলি ব্রেক দিব মাঝখানে, এবং আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসটাকে আমরা মেকআপ করে ফেলবো, ঠিক আছে? তো সিএসএস বেসিক আলোচনা যখন আমরা করছি, এই আলোচনার কন্ট্রোলটা কিভাবে সিএসএস পাবে, তাই না? সিএসএস কে কন্ট্রোল দিতে হলে এইচটিএমএল এর সাথে সিএসএস এর একটা লিংক করার দরকার পড়ে। তো আমি যে সিএসএস ফাইলটা বানিয়েছি, লাইক আমি যদি টাইটেলের মধ্যে বলে দেই সিএসএস এক্সাম্পলস, এই ফাইলটাকে সিএসএস দিয়ে কন্ট্রোল করতে গেলে, হ্যালো 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 ওকে, সো এর জন্য ফার্স্টে আমার সিএসএস ফাইলটা একটু দেখেন, ব্ল্যাঙ্ক করে নিচ্ছে, এটা ক্লিয়ার করে ফেলছি। আর ইন্ডেক্স ফাইলটা যে অবস্থা, ইন্ডেক্স ফাইলটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস টাকে কানেক্ট করে নিব। সিএসএস কানেকশনটা আপনারা একটু দেখেন কিভাবে লিখতে হয়। লিংক, টাইপটাকে লিখতে হয় টেক্সট সিএসএস, তারপরে রিলেশনটা কি লিখব, স্টাইল শিট, আর হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্স হচ্ছে আমার সিএসএস ফাইলটা কোথায় আছে। সো সিএসএস ফাইলটা কোথায় আছে সেটা যদি আমি দেখাতে চাই, পাথ ধরে দিব সিএসএস ফোল্ডারে, এবং তারপরে style.css নামে ফাইলের মধ্যে এটা রয়েছে। সো আমার কানেকশনটা রেডি। স্টিল যখন আমরা আউটপুট দেখব তখন কিন্তু এর কোনো ইম্প্যাক্ট নেই, খেয়াল করেছেন? তখন এর কোনো ইম্প্যাক্ট নেই, এর কোনোই আউটপুট নেই, কারণ হচ্ছে আমাদের সিএসএস এ কোনো কিছু লেখা নেই যার মাধ্যমে ওখানে চেঞ্জ বা পরিবর্তন আসবে। সিএসএস এর ক্লাসের সিনট্যাক্সটা এভাবে দিতে হয়, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালুস। কি কি হয় মানে সিএসএস এর ক্লাসে এভাবে লিখতে হয়, প্রথমে থাকে হচ্ছে সিলেক্টর, তারপরে থাকে কি প্রপার্টি, কোলনের পরে থাকবে কি তার ভ্যালুস। এই হচ্ছে মূলত তিনটা পার্ট যেখানে সিএসএস ক্লাস কাজ করে। তো আমরা যখন সিলেক্টর, প্রপার্টি আর ভ্যালুস নিয়ে কথা বলছি, তখন বেসিক্যালি একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এর একটা একদম প্রম্পট এক্সাম্পল, একদম পারফেক্ট এক্সাম্পল, তাহলে আমাকে একটা সিএসএস এর ক্লাস কি লিখতে হবে, তাই না? ক্লাস লিখতে হবে। সো আমি যদি আমার সিএসএস এর ক্লাসটা লিখতে চাই, ফর এক্সাম্পল বডি একটা সিলেক্টর, রাইট? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা প্রপার্টি, গ্রে হচ্ছে তার ভ্যালুস, রাইট? সো বডি হচ্ছে কি সিলেক্টর, ব্যাকগ্রাউন্ড কালারটার নাম প্রপার্টি, আর এটা হচ্ছে তার ভ্যালু। বাট প্রপার্টি একাধিক হতে পারে, এটা আপনাকে গুণে দেখতে হবে যে কতগুলো আছে, প্রতিনিয়ত আপডেট হয়, এর নির্দিষ্ট কোনো সংখ্যা বলা কঠিন, রাইট? প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো এই যে অবস্থাটা, প্রপার্টি এবং ভ্যালুজ এর যে কনসেপ্টটা আসছে, ওইটাকে প্রপার্টি বলে। ফন্টটা প্রপার্টি, আর ফন্টের বিভিন্ন ফ্যামিলি বা ফন্টের বিভিন্ন ভ্যালু হচ্ছে তার ভ্যালুস। হ্যাঁ, ফন্টটা প্রপার্টি, প্রপার্টি সিলেক্টর না, সিলেক্টরকে ক্লাসের নাম, একটু ভালো করে বোঝেন। সিলেক্টর কাকে দেওয়া হয়েছে? উপরে নামটাকে। সো এখানে বডি কি সিলেক্টর, সকল এইচটিএমএল ট্যাগে কি সিলেক্টর হতে পারে, মানে আমি যদি নাও লিখি কোনো সমস্যা নেই, সিএসএস এর ক্লাস আমি নিজের মতোই লিখতে পারি। আমি কেন ট্যাগের নামে লিখি? বাড়তি সুবিধা পাওয়ার জন্য, কারণ কল করার প্রয়োজন পড়ে না, অটোমেটিক অ্যাপ্লাই হয়। তার মানে
ব্র্যাকেটের ভেতরে যা লেখা হচ্ছে তাকে একটা নির্দিষ্ট নামের এগেনস্টে বাইন্ড করা হচ্ছে, রাইট? যে আমি একটা নাম দিয়ে তার ভেতরে কিছু একটা রেখে দিয়েছি, আমি বলছি গিফট, রাইট? এটা একটা গিফট। এবং আমি যদি বলি যে গিফটকে তুমি স্পেসিফিক করো, এটা একটা বার্থডে গিফট। আমি বোঝাতে পেরেছি? এটা একটা বার্থডে গিফট, এটা একটা অ্যানিভার্সারি গিফট। সো ডেফিনেটলি আমি যখন গিফট বলবো, এটা তো ভার্স্ট বিষয়, ভার্স্ট বলবো, এটা একটা ভার্স্ট জিনিস। বাট আমি যদি বলি এটা একটা অ্যানিভার্সারি গিফট, তখন ডেফিনেটলি ওর ভেতরে যে গিফটগুলো গিফট বক্সের মধ্যে যা থাকবে সেটা ডিফারেন্ট হবে বার্থডে গিফটের চাইতে, রাইট? ওয়েডিং সিরেমনি গিফটের চাইতে আমার বার্থডে গিফটের ওই আইটেমগুলো ডেফিনেটলি ডিফারেন্ট হবে, বাট সেটাও তো গিফট, রাইট? সো ওভারঅল বলা হচ্ছে কি সিলেক্টর। বাট যখন আমি স্পেসিফিক ভাবে বলছি এটা বার্থডে গিফট, এটা অ্যানিভার্সারি গিফট, এটা ওয়েডিং গিফট, কিডসদের জন্য গিফট, এটা রেগুলার গিফট, যেটা বোঝা যাচ্ছে? স্টুডেন্ট গিফট, টিচারদের জন্য গিফট, বোঝা যাচ্ছে? সো ডেফিনেটলি গিফটের নাম কিন্তু চেঞ্জ হচ্ছে, ভেতরকার যে গিফটের প্রোডাক্ট সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে যখন আসি তখন ওটা গিফটের নামটাকে আমরা বলছি সিলেক্টর, আর বাকিগুলোকে আমরা কি বলছি? প্রপার্টি। এখন বলি যে আমি দিচ্ছি বেসিক্যালি কেক, আমি বলছি বার্থডে গিফট, আমি কেক দিচ্ছি, আমি ফ্লাওয়ার্স দিচ্ছি। এখন ফ্লাওয়ার্স তো হরেক রকম হতে পারে, ফ্লাওয়ার্স এখানে বেসিক্যালি কি একটা প্রপার্টি, রাইট? কেক এটা একটা প্রপার্টি, বাট গিফট কি? এটা একটা সিলেক্টর। এখন আমি আসি, তার মানে কি এটা বেসিক্যালি গিফট, রাইট? কেক কি? একটা প্রপার্টি। আর কেকের ভ্যালু, এখন ভ্যালুটা কি? এটা ব্র্যান্ড ধরে আমি ভ্যালুটা যাচাই করতে পারি, অথবা পাউন্ড ধরে তার ভ্যালু আমি বলতে পারি। কেক 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 2 পাউন্ড, 3 পাউন্ড, 5 পাউন্ড, রাইট? এটা একটা গেল। আবার কেক যদি অন্যভাবে আমি বলি, যে আমি বলছি যে প্রথম ভ্যালুটা তার হচ্ছে পাউন্ড, পরের ভ্যালুটা হচ্ছে তার ব্র্যান্ড, রাইট? আমি বলতেই পারি, তাই না? লাইক কুপার্স, দুইটা ভ্যালু সে নিচ্ছে, তার মানে এই প্রপার্টিটা দুইটা ভ্যালু নিচ্ছে। প্রথমটাকে আমরা ধরেই নিচ্ছি যে এটা কি হবে, কত ওয়েটের হবে সেটা, আর পরেরটা কি? তার ব্র্যান্ড। তার মানে সিএসএস এর কিছু কিছু প্রপার্টি আছে যার ভ্যালু 1 এর অধিক আছে, বোঝা যাচ্ছে? তার মধ্যে ফন্ট অন্যতম। সো ফন্টের একটা ভ্যালু দিলে তার সাইজ বোঝায়, তার ফন্টের ফ্যামিলি স্পেস দিলে তার ফ্যামিলি দেওয়া যায়, স্পেস দিয়ে তার কালার দেওয়া যায়। তার মানে কি ফন্ট প্রপার্টির এগেইনস্টে আপনি স্পেস দিয়ে দিয়ে একাধিক ভ্যালু যখন দেবেন, একাধিক ইস্যু মিন করবে, উল্টাপাল্টা দিলে কাজ করবে না, আপনাকে নিয়ম অনুযায়ী সেখানে ভ্যালু দিতে হবে। তার মানে এই জন্যই এখানে বলা হচ্ছে কি ভ্যালুস। এক ভ্যালু ডিফারেন্ট হতেই পারে, যে লাইক আমার কেজি 2 হবে এটা ফিক্স না, এটা 2, 4, 5, 7 হোয়াট এভার ইট ইজ, যে কোনো সাইজেরই হতে পারে। কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ এইটাই ভ্যালু বেসিক্যালি, ওই বর্ডারের স্পেসিফিক ভ্যালু। সলিড মানে কি? তার বর্ডারটা দেখতে কেমন হবে। 2 হচ্ছে তার উইডটি কি হবে, হ্যাঁ উল্টা হলে কাজ করবে না, উল্টা পাল্টাই কাজ করবে না, আপনাকে সিরিয়াল অনুযায়ী দিতে হবে। বুঝতে পেরেছেন? নেটবিনস আমাকে সাজেস্ট করবে যে কখন আপনি কোন ভ্যালু দেবেন। কিভাবে প্রপার্টিকে আপনি সিলেক্টর হিসেবে কিভাবে ব্যবহার করতে পারেন? আপনি এখনো কনফিউজড? এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে ব্লু কালারের যা লেখা হয়েছে ব্র্যাকেটের মধ্যে, এগুলো হচ্ছে প্রপার্টি। এবং আমি বোঝানোর জন্য বারবার বলছি যে কেক বা ফ্লাওয়ার্স এরা হচ্ছে কি প্রপার্টি, আর তার নামটা কি সেটাকে বলা হয় সিলেক্টর। লাইক আমার এই ক্লাসের নামটা সিলেক্টর, গিফট এটা একটা
সিলেক্টর, এটা টোটালি ডিফারেন্ট থিংস, মানে ম্যাচ করার কোনো কিছু নাই। যত মানে ট্যাগগুলো আছে সবগুলোই আপনার হচ্ছে সিলেক্টর, নাও হতে পারে, আমি নাও লিখতে পারি, এটা আমার ব্যাপার। আমি যখন সিএসএস লিখবো সবকিছু আমার হাতে। আমি ট্যাগের নামে ক্লাসের নাম দিতেই পারি, আবার নিজে ক্লাসের নাম দিয়ে ওইটা ট্যাগের উপরে কল করে আসতেই পারি। ম্যান্ডেটরি না যে আপনাকে ট্যাগের নামে ক্লাসের নাম দিতেই হবে। সো যখন আমি ক্লাসকে লিখবো, যখন আমার সিলেক্টর প্রপার্টি কনসেপ্টটা এসেছে, আমি যদি একদম জেনারেল ক্লাস লিখি, এগুলোকে জেনারেল, যেটা ট্যাগের নাম দিয়ে লেখা হয় সেগুলো, সেই ক্লাসগুলোকে বলা হয় জেনারেল ক্লাস। এটা কল করার প্রয়োজন পড়বে না, অটো অ্যাপ্লাই হবে। আর যদি আমি ইউজার ডিফাইন ক্লাস লিখি তখন সেটা কল করার প্রয়োজন পড়বে। জেনারেল ক্লাস কোনগুলো লেখা যাবে, যে আমি যদি ট্যাগের নাম দিয়ে যদি কোনো ক্লাস লিখি সেই ক্লাস অটোমেটিক জেনারেল ক্লাস হয়ে যাবে, বাট এটা লেখাটা ম্যান্ডেটরি না যে আপনি অলওয়েজ জেনারেল ক্লাস লিখে আগাবেন, বিপদ এ পড়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনাকে ম্যাক্সিমাম কেসে ইউজার ডিফাইন ক্লাসই লিখতে হবে। তো আমি যখন এটা ক্লাস লিখছি, লাইক বডি, এটা একটা ট্যাগের নাম, সো ডেফিনেটলি এটা একটা জেনারেল ক্লাস হবে। বডি একটা বড় HTML এর ট্যাগ, আমাদের হোয়াইট রেঞ্জটা পুরোটাই বডি ট্যাগের আন্ডারেই থাকে। সো এখানে যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি চেঞ্জ করে, ক্লিপ চলে আসে, ব্যাকগ্রাউন্ড কালার আর কালারটাকে আমি চেঞ্জ করে যদি গ্রে কালার সেট করে দেই, আগে ছিল বাই ডিফল্ট হোয়াইট, এখন হয়ে যাবে কি গ্রে। যেহেতু এই সিএসএস ফাইলটা আমার ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্কড, সো আমি যদি চেক করি দেখা যাবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, গ্রে। এই যে বেসিক যে বিষয়টা, যে আমাকে কল করার প্রয়োজন পড়ছে না, বাট আমি যদি কাস্টম করতে চাই সেটাও আমি চাইলে করতে পারি। যে আমি বডি নামে কোনো ক্লাস লিখবো না, আমি HTML এর কোনো ক্লাস লিখবো এবং সেটা এখানে এসে কল করে দিব, সেটাও করা যেতে পারে। সো এই ক্ষেত্রে আমার এই বডি ক্লাসটা ঠিক এরকম না হয়ে এই একই কাজটা যদি আমি ভিন্নভাবে করি, যে লাইক আমার ডট বডি ব্যাকগ্রাউন্ড, খেয়াল করেন ক্লাসের নামটা কিভাবে দেয়া হলো, একটা মিনিংফুল নেম দেয়া হচ্ছে। এখানে আপনি আপনার মতো করে নাম সেট করতে পারেন। ডট বডি তো একটাই, সো এখানে হ্যাশ বসানো হচ্ছে, কারণ আমি গতদিন যখন ডট আর হ্যাশের পার্থক্য বলছিলাম তখন বলছিলাম যে হ্যাশ আইডি দিয়ে কল করতে এবং একটা পেজে একবারই কল করা শ্রেয়, আদারওয়াইজ HTML এর এরর হবে। তো হ্যাশ দেওয়ার মানে হচ্ছে যে এই ক্লাসটা এই পেজের ভেতরে আমি ওয়ান টাইম ইউজ করব, একাধিকবার ইউজ করব না। এটা বিগার ক্লাস, বড় ক্লাস, যেটা একটা পেজের বড় যে ক্লাস, সেই ক্লাসগুলোর সামনে হ্যাশ বসবে, বা যখন আমার ডিজাইনার হ্যাশ বসিয়ে দেবে তখন বুঝতে হবে যে এটা কোনো একটা কিছু মিন করছে। সো তার ভেতরে অনেক কিছু আসার সম্ভাবনা আছে, সে একটা মেইন ক্লাস এই পেজের জন্য। বুঝতে পেরেছেন? তো যখন আমি কি বলছি, ব্যাকগ্রাউন্ড কালার বলছি, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি যখন লাইক রেড সেট করে দিচ্ছি, সে অটোমেটিক সেটাকে কিন্তু আর পাচ্ছে না। না পাওয়ার মূল কারণ হচ্ছে তাকে এখনো কল করা হয় নাই। সো আমি যদি তাকে কল করতে চাই, ডেফিনেটলি হ্যাশ যেহেতু, এখানে আমাকে দিতে হবে কি this id equal to body background, দেন না সে এখন এসে সেটাকে পাবে। বুঝতে পেরেছেন?
তো জেনারেল ক্লাস আর ইউজার ডিফাইন্ড ক্লাসের পার্থক্য। জেনারেল ক্লাসের ডিসঅ্যাডভান্টেজ আছে যে আমরা ডিজাইনে সবকিছুই যে একরকম হবে সেটা কিন্তু আমরা চাই না। কোথাও অ্যাঙ্কর একটা কালারে দেখাবে আর এক জায়গায় অ্যাঙ্করটা একটু ভিন্নভাবে দেখাবে। অ্যাঙ্কর বলতে আমি বোঝাচ্ছি হাইপারলিংক। যদি আমি এ ট্যাগের উপরে সিএসএস বসিয়ে দেই এবং একটা প্রপার্টি বা কিছু প্রপার্টি সেট করে দেই, সব জায়গায় একরকম হয়ে যাবে, রাইট? আমি আলাদা আলাদা বা আলাদা আলাদা করে ডিজাইনের মতো করে সুন্দর করে দেখাতে পারবো না। আমার উপরে যত সুন্দর দেখায় ওই জিনিসটাই যদি আমি নিচে নিয়ে আসি তাহলে ওটাকে কিন্তু অত সুন্দর দেখাবে না। সো কোন জায়গায় কোন ডিজাইনটা ভালো ফিট করবে সেটা কিন্তু ডিজাইনার ভালো বুঝবে, বা যারা ডিজাইন করবে ইমেজ আকারে ফটোশপে তারাই কিন্তু ভালো জানে। সো সেই অনুযায়ী আপনাকে কিন্তু ইউজার ডিফাইন ক্লাস দিয়ে ওইটাকে আলাদা আলাদা করে ডিফাইন করতে হবে। বুঝতে পেরেছেন? সো এর জন্য আমরা ইউজার ডিফাইন ক্লাসেই বেশি প্র্যাকটিস করে থাকি এবং হয়ে থাকে বেসিক্যালি। সো আমরা ইউজার ডিফাইন ক্লাস লেখার চেষ্টা করব এখন। সো এই যে এই রিলেটেড যে প্র্যাকটিসটা আমরা বলছি, যে আমরা বডিতে কোনো কিছু মেজর কোনো অ্যাকশনে যেতে চাচ্ছি তখন বেসিক্যালি জেনারেল ক্লাস কনসেপ্টেই যাব। আর যখন আমি ছোট ছোট আকারে তার ভেতরে ঢুকতে চাচ্ছি তখন আমি ঠিক আছে ছোট ছোট করে আগানোর চেষ্টা করব। মনে করেন আমি একটা বক্স বানাতে চাচ্ছি, রাইট? একটা ছোট্ট বক্স আমি বানাতে চাচ্ছি, লাইক আমি লোগো বক্স বানাতে চাচ্ছি এবং লোগো বক্সটা ইউনিক। লোগো নামে একটা ক্লাস নিলাম। প্রথমে আমি তার উইথ সেট করছি যে কতটুকু উইথ হবে। আমি বলছি 300 পিক্সেল হবে উইথ। তারপরে হাইট কতটুকু হবে সেটা আমি বলে দিচ্ছি। হাইট আমি বলছি 150 পিক্সেল হবে, ঠিক আছে? আর এটা ডেফিনেটলি একটা ডিভের আন্ডারে আমি এটাকে ইউজ করব। ডিভ মূলত একটা ব্ল্যাঙ্ক কিছু, একটু খেয়াল করি। দেন নাই ওদের দিয়ে দেন না, কার্বনটা দিয়ে উপরেরটা দিতে না, ঠিক আছে? দেখেন এখন যেটা হচ্ছে যে আমার যে লোগো, এটাকে যদি আমি কোনো একটা ক্লাসের উপরে কল করি, মনে করেন এই যে ভেতরে যে লেখা আছে টু ডু রাইট কন্টেন্ট, যেহেতু হ্যাশ দিয়েছে আইডি দিয়ে কল করতে হবে না, যে লোগো দিয়ে কল করলাম, কোনো কিছু মিন করে কিনা? কোনো কিছু মিন করে না। আমি কিন্তু কালার চেঞ্জ করে নিয়েছি, ভুল মানে আপনাদের হয়তো কিছুটা খটকা লাগতে পারে যে কিছুক্ষণ আগে রেড ছিল এখন গ্রে হলো কি করে। বেসিক্যালি আমি বডির ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করেছি চেঞ্জ করে। ওকে, আমার লোগো ওই ডিফটা কিন্তু কোনো কিছু মানে কোথাও ভিজিবল কোনো কিছু দেখাচ্ছে না, বাট এই জায়গায় 300 বাই 150 তে একটা পজিশন আছে, একটা ডিভ রয়েছে, এটা এখনো ভিজিবল না। ভিজিবলটা হবে কখন? যখন লাইক আমি তার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেখানে সেট করছি। মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম সিলভার টাইপ। এখন যদি চেক করি আমার এটা ওই সেলটা কিন্তু দেখেন দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? এই সেলটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, এটা এখন ভিজিবল হয়েছে শুধুমাত্র কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে। ওকে, নাও আমি যখন এই সেলটা বানাচ্ছি ডেফিনেটলি এই সেলটার বিহেভিয়ার কি হবে, আমি কি চাচ্ছি সেটা কিন্তু আগে থেকে ডিফাইন, তাই না? এটা ডিজাইনার সুন্দর করে আমাকে ডিফাইন করে দিয়েছে যে এতটুকু হাইট হবে, এতটুকু উইথ হবে, এখানে একটা ইমেজ যাবে, এখানে এটা সেটা করতে হবে, রাইট? সো যা করতে হবে সেটা দেখে দেখে সিএসএস প্রপার্টি লিখে ওইটাকে সেই রূপ দিতে হবে। এটা কাজ কার? যারা সিএসএস লিখবে। সো আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন আমরা বেসিক্যালি যারা ডেভেলপার তারা কিন্তু এই ডিজাইনকে অত সুন্দর করে করতে পারবো না। আমরা তার হয়তো ডিজাইনকে বুঝবো, সে সুন্দর ডিজাইনটাকে আমরা বুঝতে পারবো।
অনলাইনে প্রচুর ডিজাইন আছে, বাট আপনি সেটার কিছুই বুঝছেন না আগামাথা কিছুই, রাইট? তারা এটা ওই রেগুলার সিএসএস প্রপার্টি ইউজ করেই করেছেন। তার কালার কনসেপ্ট আছে, তার ডিজাইন কনসেপ্ট আছে, আর আমার নেই। এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। আমরা যখন 8টা ক্লাস শেষ করব তখন যে রেগুলার টেমপ্লেট গুলো উইদাউট বুটস্ট্র্যাপ, ওই রেগুলার টেমপ্লেট করার জন্য যে যাবতীয় প্রপার্টি তারা ইউজ করেছে সেগুলো সবই আমরা দেখলে বুঝতে পারবো, বাট অত সুন্দর কখনোই করতে পারবো না। কারণ কি, আমাদের ডিজাইন সেন্স নেই। ডিজাইন সেন্স ডেভেলপ হয় ডিফারেন্ট ভাবে, ক্রিয়েটিভিটি থেকে, এবং সবাই সেটা ঠিক সেরকম করতে পারে না। বুঝতে পেরেছেন? তো আমরা প্রপার্টি নিয়ে ফোকাস করছি। মনে করেন আমার এই সেলটা বানানোর জন্য আমরা কি কি প্রপার্টি দিলাম? উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে কি, উইথ একটা প্রপার্টি, হাইট একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, আর লোগোটা কি? সিলেক্টর, অ্যাকচুয়ালি ক্লাসের নাম। সো আমি এখানে লাইন অফ কোড লিখতে পারি, সবই কি ওই লোগো, ক্লাসের বিহেভিয়ার, রাইট? প্রপার্টি এবং তার স্পেসিফিক ভ্যালু। আমার ভ্যালু যে অলওয়েজ 300, 150 দিতে হবে এটাও কিন্তু ম্যান্ডেটরি না। তাই কিনা? এটা কি ম্যান্ডেটরি? যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাকে সেটা দিতে হবে। টেবিল তো টেবিল আলাদা জিনিস, হ্যাঁ? আর এই ডিপ নিয়ে মাত্র আলোচনা শুরু করেছে। অ্যাকচুয়ালি ফিজিবল কিছু আছে টেবিলের, আর ডিভের কিছুই নেই। ডিভে কোনো কিছু দিতে হলে এই যে একটা বক্সের মতো বানালাম, ওই বক্সটা বানানো কি সে ডিভ অটোমেটিক হয়ে গেছে বক্স? ওখানে সিএসএস অ্যাপ্লাই করতে হয়েছে, তার উইথ দিতে হয়েছে, তার হাইট দিতে হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড দিতে হয়েছে। কারণ ডিপ এর মধ্যে আলাদা করে আমি উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড দিতে পারি না, যেটা টেবিলে দেওয়া সম্ভব। ঠিক আছে? আর টেবিল ট্যাগের ভেতরেই সেগুলো অটোমেটিক দেয়া যায়। এই হচ্ছে দুজনের মধ্যে বেসিক পার্থক্য। যে টেবিলে অটোমেটিক HTML থেকেই দেয়া যায়, সিএসএস এর মানে ডিভে সেটা দেয়া যায় না। কেন? বডি তো আর ডিভ না, বডি তো একটা ট্যাগ। বুঝতে পেরেছেন? বডি একটা ট্যাগ। আমার ডিজাইনটা যখন আমার মতো করে করব তখন আমার মতো করে ওর ভেতরে সেল বসাবো। এখন আমি সেল ডিভ দিয়ে বসাই আর অন্য কোনো ট্যাগ দিয়ে বসাই, এটা আমার ব্যাপার। ওকে, এখন একটা জিনিস দেখেন যে আমি আরেকটা সেল দিতে চাচ্ছি, একটু খেয়াল করেন। আমি হ্যাশ দিয়ে বলছি ব্যানার, এবং এখানেও আমি উইথ সেট করছি 900 পিক্সেল, হাইট সেট করছি লাইক 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিপ গ্রে সিলভার করেছে, ওটা লাইট সিলভার গ্রে করেছে। এই ব্যানারটাকে যদি আমরা আরেকটা ডিভ নেই, ডিভিশন ট্যাগ, এবং সেখান থেকে কল করে দেই, সেখান থেকে আমি যদি কল করে দেই, এখানে ওই ব্যানারটাও চলে আসে। বাট এটা কোথায় আসছে? নিচে নিচে আসছে, যেটা নর্মাল সিনারিও, নর্মাল রুলস। বাট এটাকে আমাদের এখন একটু পাশাপাশি নিতে হবে যদি আমরা লেআউট কনসেপ্টের দিকে যেতে চাই। সো শুরুর দিকে আমরা যখন HTML করছিলাম তখন আমরা কিন্তু ওই টেবিলের কনসেপ্ট নিয়ে কথা বলেছি, এবং টেবিলে আমরা রো কলাম সেট করে অটোমেটিক সেল বানিয়ে ফেলেছি, আমাদের কোনো বেগ পেতে হয় নাই, রাইট? বাট মডার্ন ওয়েব টেবিল লেআউট আর ইউজ করছে না, কারণ ওটা ফিক্সড এবং ওটাকে দিয়ে রেসপন্সিভ করা যাচ্ছে না।
এবং এটা ডিভাইস অনুযায়ী সুন্দর মতো এটাকে ম্যানেজ করাও সম্ভব হচ্ছে না তার কমপ্লেক্সিটির কারণে। বা ডিভ ইন্ডিভিজুয়াল সেল, এটাকে আমরা বুদ্ধি করে এদিক সেদিক আশেপাশে উপরে নিচে বসিয়ে সিএসএস এর মাধ্যমে প্রোগ্রামিং করে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম করে ফেলতে পারি, যেটা টেবিলের ক্ষেত্রে একেবারেই ইম্পসিবল। টেবিল এখন শুধু ইউজ হচ্ছে ইন্টারনাল পেজের স্ট্রাকচারড কন্টেন্ট ডিসপ্লে করার কাজে, যে আমি আমার পেজের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় ডাটাগুলোকে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তখন ওই জায়গাগুলোতে টেবিল ইউজ করা হচ্ছে। আগে যেমন লেআউট হিসেবে টেবিলকে ইউজ করা হতো, এখন সেটা আর ইউজ হচ্ছে না। টেবিল বেসিক্যালি ইউজ হতো অনেক আগে, সে 2000, 2004-05 সাল পর্যন্ত। তারপর থেকে টেবিলের ইউজ উঠে গেছে ডিভ আসার পর থেকে, সিএসএস কন্ট্রোল নেওয়ার পর থেকে। এখন তো বেসিক্যালি ডিভের সাথে সাথে HTML আরো 5টা ট্যাগ যুক্ত করেছে, যে আপনি পজিশন গুলোকেও ঠিকঠাক মতো হ্যান্ডেল করার জন্য ডিভ এর পরিবর্তে এই ট্যাগ গুলো ইউজ করতে পারেন, যেটা বেসিক্যালি মিনিংফুল হবে। যেমন হেডারের জন্য হেডার ট্যাগ, মেনুর জন্য নেভিগেশন ট্যাগ, কন্টেন্টের জন্য সেকশন ট্যাগ, ওকে, ফুটারের জন্য ফুটার ট্যাগ, সাইড বারের জন্য সাইড ট্যাগ, বিভিন্ন ট্যাগ তারা এনেছে। বাট যে ট্যাগগুলোর নাম বলছি সবাই মোরলেস একই, মানে এর এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই। আপনি যখন ওই ট্যাগটা লিখবেন HTML এ, অ্যাজ ইট ইজ জাস্ট কন্টেন্ট দিলে কন্টেন্ট দেখাবে, আদার্স অন্য কোনো কিছু সে শো করছে না। তার উপরে যখন আপনি সিএসএস অ্যাপ্লাই করছেন, সিএসএস দিয়ে আপনি তাকে যা করতে চাচ্ছেন তাই বানাতে পারছেন। বেসিক্যালি ওই কামারের কাছে কাদামাটির মতো, ওই ট্যাগগুলো কি কামারের কাছে কাদামাটির মতো, ওই কাদামাটিকে সে যা চাইবে তাই বানিয়ে ফেলবে, সে যা যা করতে পারে। বুঝতে পেরেছেন? সো এইরকম কিছু ট্যাগ আছে HTML এর, যার মাধ্যমে কিন্তু লেআউট গুলো স্ট্রাকচারড হয় বা বানানো হয়। বিভিন্ন ডিভাইসে গেলে বিভিন্ন রকম ভাবে এটাকে ডিসপ্লে করানো সম্ভব হয় একই ডিজাইনকে। সো যেটাকে মূলত আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলে থাকি। মিডিয়া কোয়েরি আছে, রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দিয়ে করলেও একে পারফেকশনের দিকে নিতে হলে মিডিয়া কোয়েরি ইউজ করতে হয়। মিডিয়া কোয়েরি লাগে আর কি, ওটাকে সিএসএস না এই কোর্সে নেই। আমরা বেসিক্যালি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কোর্সে আছি। হ্যাঁ, আমরা যেন ফাংশনাল কাজ করতে পারি। সো এখন আমাদের কাজটা হবে কি, আমি চাচ্ছি যে আমার এই পেছনের যে নিচের যে সেলটা আছে, এই সেলটাকে আমি একটু শিফট করে উপরের দিকে নিব এবং পাশাপাশি বসাবো। আমি বলছি লোগো আর ব্যানার, এটা তো আর নিচে নিচে থাকে না, এরা পাশাপাশি থাকে। তো করার জন্য ফ্লোট বলে একটা প্রপার্টি আছে, ফ্লোট, হ্যাঁ, ফ্লোট বলে প্রপার্টি আছে এবং তার বেশ কিছু ভ্যালু আছে। তো চেক করি, প্রচুর ভ্যালু আছে। ঠিক আছে, যে আমি ফ্লোটিং পয়েন্ট কোথা থেকে শুরু করতে চাচ্ছি। ওই যে ফ্লোট বলতে যেটা আমরা নর্মালি বুঝি যে ওই যে না না বেসিক্যালি যখন ওই প্লটিং এর কোনো ম্যাথ আসতো, পেপার কিনে নিয়ে যেতে হতো, ওই রুলস এর উপর বেস করে ফোটা ফোটা দিয়ে টেনে কার্ভের মতো বানাতে হতো। কাইন্ড অফ ম্যাথমেটিক্স ছিল, আমি পেপারের নাম ভুলে গেছি, গ্রাফ পেপার, যেখানে সলিউশন দিতে হতো, তাই না? সে কোথায় কে বসবে সেটা নির্ধারণ হতো কি তার ভ্যালুর মাধ্যমে, কোন ভ্যালুতে কোথায় পয়েন্ট দিতে হবে। ঘর গুনে গুনে আমরা পয়েন্ট দিতাম, যে এই ঘর এই পয়েন্ট, ওই ঘর ওই পয়েন্ট, সবার শেষে সবগুলো পয়েন্টকে এক জায়গায় করলে একটা চিত্রের মতো চলে আসতো, একটা গ্রাফের মতো হয়ে যেত। সো এখন ওই ফ্লোট যে বিষয়টা, এখানে নাম্বার অফ ভ্যালুজ আছে, বাট যখন লেআউট নিয়ে আমরা কথা বলছি তখন মূলত আমরা
ইউজ করে থাকি লেফট। লেফট ক্যালকুলেশনটা রিয়েলি ভেরি ইজি। যে লেফট বলতে বোঝায় আমি একদম লেফট টপ থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি একদম লেফট টপ থেকে শুরু করলাম, তারপর যত লেফট বলতে থাকবো তার পরপর সবাই বসতে থাকবে। রুলস ইজ দ্যাট, যে আমি যখন লোগোকে ফ্লোট লেফট বলেছি, লোগো আমার ফ্লোট লেফট, একটু খেয়াল করেন, সে যখন লেফটে চলে গেছে সে কিন্তু নিচের যে জায়গাটা, সে মানে লোগোটা যখন যেখানে বসেছিল ওই বসার জায়গাটা সে কিন্তু ছেড়ে দিয়েছে, রাইট? আর ব্যানারটা তার নিচে ঢুকে গেছে এবং একই পজিশনে এখন কিন্তু দুইজন রয়েছে। আগে এরকম ছিল না, বাট ব্যানার কিন্তু নিচে চলে গেছে। ব্যানার নিচে ছিল, সে কিন্তু উপরে উঠে গেছে, কারণ সে তার অ্যাবসলিউট পজিশনটা পুরো জায়গাটা ধরেছিল, এখন ছেড়ে দিয়েছে। তাকে এমন একটা জায়গায় বসানো হয়েছে, ভাসমান একটা জায়গাতে বসানো হয়েছে যে জায়গাটা সে লোগো ডানে হবে কেন? লোগো তো বামেই আছে, ফ্লোট লেফটে আছে। আমি ব্যানারে লেফট লিখেছি এবং অলওয়েজ আমি লেফট লিখতেই যাব, কারণ লেফট ধরে আমি ক্যালকুলেট করব। এটা বুঝতে পেরেছেন? আমি লেফট ধরে ক্যালকুলেট করব। আমি ধরছি যে এইটা হচ্ছে আমার 00 পয়েন্ট, রাইট? আমি যখন ব্যানারকে লেফট বলবো, ব্যানার শুরু হবে লোগো যেখানে শেষ হয়েছে তার পর থেকে, তাহলেই তাদেরকে পাশাপাশি বসানো সম্ভব। আদারওয়াইজ অন্য কোনো ওয়েতে আপনি পাশাপাশি বসাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওই লেফট রাইট অনেক কিছু ক্যালকুলেশনে আনতে হবে, তাকে পিক্সেল দিয়ে অনেক কিছু শেপ করতে হবে। বাট আমি যদি শুধুই ফ্লোট লেফট ধরে যাই, একটা শেষ হলে আরেকটা অটোমেটিক সেখানে বসে যাবে, যদি তার জন্য সাফিসিয়েন্ট জায়গা থাকে। এটা হচ্ছে ম্যান্ডেটরি রুলস, যে বসার জন্য তাকে সাফিসিয়েন্ট জায়গা দিতে হবে। এখন যদি আমি না, ব্যানার বোঝা যাচ্ছে কারণ ব্যানারটা বড়। ব্যানারটা যদি ছোট হতো, ব্যানার যদি 200 হতো, এখন একটু খেয়াল করেন ব্যানারকে দেখা যাচ্ছে? ব্যানার কিন্তু আছে কার নিচে? লোগোর নিচে। বাট ব্যানারকে এখন বোঝা যাবে যদি আমি এখানে ইউজ করি কি ফ্লোট ভ্যালু লেফট। জাস্ট চেক, ব্যানার তার পাশে চলে আসে, কারণ তার জন্য লেফট কি, যেখানে লোগো শেষ হয়েছে, এবং সে স্টিল এখানে বসেছে, কারণ কি তার রাইট সাইডে এনাফ জায়গা আছে। বাট আমি যদি বলি যে না আমি এখানে 1200 দিব, প্রবাবলি আমার রাইটে 1200 পিক্সেল নেই, সো ডেফিনেটলি তার জন্য ফ্লোট লেফট হবে একদম লেফট মোস্ট কর্নার। ফ্লোট লেফটই আছে। লেফট বলতে অলওয়েজ আমরা লেফট বারকেই বুঝি, জায়গা না পাওয়ার কারণে সে নিচে চলে গেছে। বাট যদি জায়গা পেত সে তার মতো করে বসে যেত, যে লাইক আমি 900 বলছি, 900 এর চাইতে বেশি জায়গা আছে। এটা আমার রেজুলেশন দেখতে হবে, যে আমার রেজুলেশন কত, আমার মেশিনের রেজুলেশন কত। না, এটা মেশিন রেজুলেশন, এটা ধরে কিছুই হবে না, সব রেজুলেশন ধরে হয়। হ্যাঁ, ওটার জন্য কাজ আছে, আমরা শুধু শিখছি। হ্যাঁ, আমরা আপাতত শিখছি। যে একটু খেয়াল করি স্ক্রিন রেজুলেশনটা যদি আমরা দেখি, আমার স্ক্রিনটা এখন কোন রেজুলেশনে আছে? 1366/786। রাইট ক্লিক করে স্ক্রিন রেজুলেশন। এখন ম্যাকে কিভাবে দেখায় সেটা আমার জানা নেই। আচ্ছা, এখন আসে, দেখেন খেয়াল করেন। হ্যাঁ,
হ্যাঁ, ওর ভেতরেই খুঁজে পাবেন স্ক্রিন রেজুলেশন। উইন্ডোজ 10 এ সম্ভবত এরকম, আমার উইন্ডোজ 8। আচ্ছা, তাহলে পাশাপাশি বসানোর নিয়মটা জানলাম কি, ফ্লোট লেফট। সো আমরা ইচ্ছে করে পাশাপাশি সেলগুলোকে খুব সহজেই বসিয়ে দিতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার এই পার্টিকুলার দুইটা সেলের মাঝে কিছুটা গ্যাপ তৈরি হোক। ছোট্ট একটা গ্যাপ দিতে চাচ্ছি। সো গ্যাপ করার জন্য আমি লোগো, ব্যানার দুজনকেই বা যে কোনো কাউকে ইউজ করতে পারি। মনে করেন গ্যাপের জন্য নরমালি সিএসএস এর যে প্রপার্টিটা ইউজ হয় সেটা হচ্ছে মার্জিন। সেল টু সেল ডিসটেন্সের জন্য ইউজ হয় কি, মার্জিন। আর সেলের ভেতরে ডিসটেন্সের জন্য ইউজ হয় কি, প্যাডিং। তো আমরা যেহেতু ডিসটেন্স তৈরি করব, লোগোর জন্য এটা রাইট আর ব্যানারের জন্য এটা লেফট। সো মার্জিনের 5টা প্রপার্টি আছে, মার্জিন মেইন আর মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, এরকম আরো 4টা সাব প্রপার্টিজ রয়েছে। সো আমি কাকে ইউজ করব এটা আমার ব্যাপার। ওকে, সো আমি যদি বলি লোগো থেকে মার্জিন রাইট লাইক 5 পিক্সেল, 5 পিক্সেলের একটা গ্যাপ সে তৈরি করেছে, ঠেলা দিয়ে এদেরকে সরিয়ে দিয়েছে। বাট যদি এরকম হতো যে আমার এখানে জায়গায় নেই তাকে সরানোর মতো, তাহলে কিন্তু সে চট করে নিচে চলে আসতো। তার মানে কি, মার্জিনটাও কি কাউন্টেড, রাইট? মার্জিনটাও কাউন্টেড। এটা সবচেয়ে ভালো বোঝা যাবে ঠিক এভাবে। আমি যদি ফ্লুইডিটিতে যাই, লিকুইডিটি যেটাকে বলা হয়, যেমন ফেসবুক আমি যে কোনো মেশিনে খুললেই ওই একই রকম ফুল পেজ দেখায়, জিমেল ফুল পেজ দেখায়, ইয়াহু মেল ফুল পেজ দেখায়। এদেরকে বলা হয় ফ্লুইড লেআউট বা লিকুইড লেআউট। লিকুইড কি, যে পাত্রে দেবেন সেই পাত্রে আকারেই ধারণ করবে, রাইট? সো ফ্লুইডিটির জন্য নরমালি ইউজ করা হয়ে থাকে পার্সেন্টেজ। সো আমি মনে করি যে আমি যদি এটাকে উইডটাকে ফ্লুইড করি, পার্সেন্টেজ করি, ফিক্স না করে, সেক্ষেত্রে আমি মার্জিনটাকে যদি অফ করে রাখি, পুরোটা কাভার হয়েছে, রাইট? এখন পুরোটা কাভার্ড। বাট আমি যদি এখন মার্জিনটাকে অ্যালাউ করি লাইক 5 পিক্সেল, সে নেবে না। কারণ কি, এক্সিড হয়ে যাচ্ছে, 100% এক্সিড করছে। সো আমাকে সব মিলিয়ে কোনটা, হ্যাঁ, সো ডেফিনেটলি সে এখানে তার কোনো লজিকই ইমপ্লিমেন্ট করতে হয়, কারণ দুইটা মিলে সে 100% পেয়ে গেছে। যদি আমি 5 পিক্সেলে দিতাম তাহলে সেটাকে ক্যালকুলেট করে নিত। ডেফিনেটলি তার মেকানিজম আছে যে আগে পার্সেন্টেজ ধরে পিক্সেল বানিয়ে নেবে, তারপর সে রেশিও করে দেবে। তার ভিতরে প্রোগ্রাম সেভাবেই লেখা আছে। আপনি যখন আদারওয়াইজ তো আপনি ক্যালকুলেট করতে পারবেন না, আমার পারফেক্ট ক্যালকুলেশন হবে না। আমার যখন উইথ বরাবর পার্সেন্টেজে যাচ্ছি, অলওয়েজ পার্সেন্টেজে দিতে হবে। আপনার উইথও পার্সেন্টেজে দিতে হবে, আপনার মার্জিনও পার্সেন্টেজে দিতে হবে, এটা নিয়ম। আচ্ছা, দ্যাট কেস আমি যেটা করতে পারি, এখানে আমি যদি বলি যে লাইক 0.5%, এখানে আমি কমিয়ে দেব লাইক 74.5। এবার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে বেসিক্যালি টেকনিক, বাট এর উপরে আরো কিছু বিষয় আছে যেটাকে আরো স্মার্টার ওয়েতে হ্যান্ডেল করা সম্ভব, যেটাকে আমরা নর্মালি বলে থাকি র্যাপিং, যেটা আমি নেক্সট ক্লাসে আসবো। বাট এই প্রসেস ফলো করে আমি কিন্তু ওই যে টেবিল দিয়ে যে স্ট্রাকচার বানিয়েছিলাম সে ধরনের স্ট্রাকচার ইজিলি ডেভেলপ করে ফেলা সম্ভব। যে আমার লোগো হয়েছে, ব্যানার হয়েছে, এখন দরকার কি, মেনু। তারপর আমার দরকার কি, লেফট, কন্টেন্ট, রাইট, আর নিচের মধ্যে আমার ফুটার। তাহলে আমি খুব সহজে এভাবে সেল বানিয়ে ফেলতে পারি। প্যাডিং কি, প্যাডিং পরে আসবে না, প্যাডিং এর প্রয়োজন পড়ে নাই। তো এরপরে আমি বলছি হ্যাশ
মেনু। তো মেনুর জন্য আমি বলছি উইথ সে 100% নেবে, হাইট আমি বলছি 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি যেটা আছে সেটাই থাক, এবং এই মেনুটাকে যদি এবার আমি কল করি এখানে একটা ডিভ দিয়ে, আইডিটা কি হবে মেনু। কোথায় চলে গেছে? এই দুজনের নিচে চলে গেছে। কারণ কি বলেন তো? কারণ তার কাছে ফ্লোট লেফট নেই। সো তাকে আমাকে কি দিয়ে দিতে হবে? ফ্লোট যার ভ্যালু লেফট। এখন সে নিচে চলে আসছে, বাট এখন বোঝা যাচ্ছে না, মিশে গেছে। সো কালার চেঞ্জ না করে আমি যেটা করতে পারি, আমরা মার্জিনের আদার্স যে প্রপার্টি আছে, মার্জিন টপ, এটা হাইটটা কিন্তু পার্সেন্টেজে নেই, হাইট আছে কত? পিক্সেলে। সো আমি লাইক 5 পিক্সেল সেট করছি। বুঝতে পেরেছেন? গ্যাপ তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সবকিছুর কালার একরকমই রাখি, আলাদা আলাদা করে না করে আমরা লোগোর কালারটাও এভাবেই রাখি, বাট সেপারেট করা যাচ্ছে, লোগো, ব্যানার, মেনু। এবার আসছি লাইক লেফট, কন্টেন্ট আর কি রাইট। সো আমি ফার্স্টে হ্যাশ লেফটে যাব, দেন ফ্লোট ভ্যালু কি করব? লেফট। উইথ আমি বলছি লাইক 20%, হাইট আমি বলছি লাইক 800 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা আছে সেটাই সেট করে দিলাম। ফ্লোট বলা হয়েছে না? সো বলা হয়েছে। সো আমরা যদি এবার তার নিচে আরেকটা ডিভ নেই এবং আইডি হিসেবে লেফট কে কল করি, লেফট চলে আসছে, তাই না? বাট এখানে কি করতে হবে? আমাকে মার্জিন সেট করে দিতে হবে। সো আমি যদি একটা মার্জিন সেট করে দেই, মার্জিন টপ কত পিক্সেল হবে? 5 পিক্সেল দেই, যেহেতু 5 পিক্সেল ইউজ করছি, 5 পিক্সেল মার্জিন নিয়েছে। খেয়াল করেছেন? 5 পিক্সেল মার্জিন নিয়েছে। এখন আমার ওই সবকিছু সেম না, লেফট, কন্টেন্ট আর রাইটের, শুধু উইডথটা এদিক সেদিক। হ্যাঁ, আমি কপি করে দিচ্ছি, কপি করেছি 3 বার লেফটকে, এটাকে আমি বলছি কন্টেন্ট, কন্টেন্টকে আমি বলছি 60%, হাইটটা সেম হবে, কালারও সেম হবে, মার্জিন টপ ঠিক আছে, ফ্লোট লেফটও ঠিক আছে। আচ্ছা, আর এবার এখানে 20 রাখছি, এটাকে আমি বলছি রাইট, কমাবো একটু পরে, এখানেও মার্জিন বলছি, আর ক্লাসের নাম রাইট বলছি। সো এখন এখানে যখন আমি আবার আরেকটা ডিভ নিব এবং যার এগেনস্টে আইডি সেট করতে চাচ্ছি, কন্টেন্ট, চেক করে দেখি কন্টেন্টটা কিন্তু এখানে আসছে, বাট দুজন মিশে গেছে, কারণ মার্জিনটা আমার দেয়া নেই। তো মার্জিন টপে আছে আমার, লেফট কিন্তু মার্জিন টপে আছে, আবার লেফট থেকে আমি মার্জিন রাইটও করতে পারি বলে 0.5%। ঠিক আছে? সেটা যখন 0.5% বলা হচ্ছে, কোথায় দিয়েছিলাম? কন্টেন্টে দিয়েছি না, আমাকে দিতে হবে কোথায়? এইটাও মার্জিন রাইট, এখানেও লাগবে, এখানেও আমি বলছি মার্জিন রাইট কত হবে? 0.5%। কন্টেন্টে আমি মার্জিন লেফটে দিতে পারি, হ্যাঁ, লেফট থেকে কমাবে, একেও মার্জিন রাইটে আমি দিয়ে দিলাম 0.5। সো দুজন মিলে কিন্তু 0.5, 0.51 চলে গেছে। সো আমি এখানে হয়তো 19 সেট করে দিব, তাই না? সো 19 সেট করেছি। এবার যদি চেক করি, এই গ্যাপটা হয়েছে, বাট রাইট ক্লাসটা লেখার পরেও এটাকে কল করা হয় নাই।
আমরা আরেকটা ডিভ নিচ্ছি, এবং আইডি ধরে রাইট ক্লাসটা লিখছি। খেয়াল করেছেন? আচ্ছা, তাহলে লোগো ব্যানার মেনু হয়েছে, লেফট কন্টেন্ট রাইটও হয়ে গেছে। এখন আমার দরকার কি? ফুটার। ফুটার বেসিক্যালি একেবারেই কাছাকাছি কার? মেনু, তাই না? শুধু তার হাইটটা একটু বেশি। সো সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা লিখছি, একটু খেয়াল করেন, কারণ এই ফ্লোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটার, রাইট? এবং এখানে আমি হাইটটা ইচ্ছে করে এটা 80 পিক্সেলে সেট করে দেয়, মার্জিন টপ এবং কালারও তাই। সো এখন যদি আমরা ডিভ ক্লাসে যাই, আইডি দিয়ে আমি সেট করি ফুটার, তাহলে আমরা যদি চেক করে দেখি ফুটারও চলে আসে। সো আমার সিএসএস লেআউট কিন্তু রেডি। টেবিল দিকে যেটা ছিল ওইটা কিন্তু লিকুইড ছিল যদি আমি পার্সেন্টেজ দিয়ে করি, আর ফিক্সড থাকলে সেটা কিন্তু ফ্লুইডিটি বোঝা যাবে না, বাট এটা কিন্তু ফ্লুইড বোঝানো যাচ্ছে। যে আমি উইডটাকে ফ্লুইড করেছি, হাইটটাকে ফ্লুইড না। সো একটু চেক করেন, আমি ছোট করছি, সে কিন্তু তার মতো করেই ছোট হচ্ছে। বুঝতে পেরেছেন? এখনো কিন্তু লোগো, ব্যানার, মেনু, লেফট কন্টেন্ট রাইট দেখাচ্ছে, নিচে কিন্তু কোনো স্ক্রল আসে নাই, রাইট? আদারওয়াইজ যদি ফিক্স হতো নিচে স্ক্রল চলে আসতো এবং এটা বড় করে দেখাতো। না, আমি যদি ফিক্স কোনো উইথ দিয়ে দিতাম, লাইক পিক্সেল সেট করে দিতাম, কমে যাচ্ছে। না, রেসপন্সিভ হয় না, এটাকে ফ্লুইডিটি বলে, লিকুইড বলে। হ্যাঁ, রেসপন্সিভ ডিফারেন্ট। রেসপন্সিভ হচ্ছে ডিভাইসের উইথের উপর বেস করে সে তার ডিজাইনকেও চেঞ্জ করতে থাকবে। এই পেজটা খুব ক্রিটিক্যাল, বাট এখানেও রেসপন্সিভ করা আছে। একটু খেয়াল করেন যে এখানে ইমেজ আছে, পাশাপাশি স্লাইডার চলছে, উপরে মেনুগুলো ভিজিবল মেনু আছে, এখানে ড্রপ ডাউন মেগা মেনু আছে। আমি যখন এটাকে ছোট করেছি, এটা কিন্তু মোবাইল ভিউ। আমাদের তালা ট্রেনিং সাইটটা যদি কেউ মোবাইল দিয়ে খুলে তখন এরকম দেখা যাবে, মেনুগুলো কিন্তু স্কুইজ হয়ে গেছে, খেয়াল করেছেন? বাট বড় স্ক্রিনে মেনুগুলো ভিজিবল, রাইট? স্লাইডার চলছিল, স্লাইডার কিন্তু চলে গেছে, স্লাইডার নেই। আচ্ছা, এখন বাকি জিনিসগুলো সব নিচে নিচে চলে আসছে এবং বেশ কিছু ফিচারও কিন্তু আউট হয়ে গেছে। বিশেষ করে একটু খেয়াল করেন, এর নিচে এগুলো কলাম অনুযায়ী ছিল, তারপরে রাইট সাইডে এই স্লাইডারটা ছিল, রাইট? সো মোবাইল ভার্সন আপনি যখন দেখবেন যে কোনো বড় সাইডে রাইট সাইড, লেফট সাইড, টপে, লেফটে অনেক ব্যানার অ্যাডস ডিসপ্লে করে, বাট যখন মোবাইলে আসে সেটা কিন্তু আর ডিসপ্লে হয় না, কারণ এটা হাইড করা হয়। লোডিং টাইম বেড়ে গেলে ইউজার এটাকে ভিজিট করবে না, আর মোবাইলের ইন্টারনেটের খরচ অনেক বেশি। সো এই কারণে ভিজিটর ওই লোডিং টাইমের কারণে বা অ্যাড আসার কারণে তার ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে, সে আমার সাইটটা আর ভিজিট করবে না। এই কারণে এগুলোকে অটোমেটিক রেসপন্সিভনেসের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এখানে যেমন রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়। সো বিভিন্ন ডিভাইসে এটা কেমন দেখাবে সেটা বুটস্ট্র্যাপ ডিজাইন ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। যারা ডিজাইন করে সেটা তারা পারফেক্টলি করতে পারে। আমরা যখন কোনো প্রজেক্ট করব, বিশেষ করে যখন একটা ডাইনামিক সাইট বানাবো, তখন দুই ধরনের কনসেপ্টই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বেসিক্যালি র HTML, CSS, লিকুইড লেআউটের যে ডিজাইন সেটাও ইমপ্লিমেন্ট করে দেখাবো একটা এন্ডে, আরেকটা এন্ডে বুটস্ট্র্যাপের যে ডিজাইন সেটাও আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো, যাতে কিছুটা ধারণা পাওয়া যায় যে আমরা কোন দিকে যাচ্ছি। ওকে, সো আমরা কিন্তু একটা ছোট ডিজাইন দাঁড় করে ফেলেছি, তাই না? CSS দিয়ে পাশাপাশি বসিয়ে একটা ছোট্ট ডিজাইন কিন্তু ইমপ্লিমেন্টেড, রাইট? সো এখন আমরা এটাকেই প্র্যাকটিস করবো হ্যাভিলি এবং নিজের মতো করে আঁকবো, এঁকে সেরকম একটা কিছু বানিয়ে আনার চেষ্টা করব নেক্সট ক্লাসে। মেনু ওটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ, আমাদের CSS এর অনেক প্রপার্টি, হ্যাঁ মেনু করতে পারলে করতে পারেন, ভেরি গুড। সো নেক্সট ক্লাসটা হবে একটু লেন্দি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস।
ওকে, ওখানে অনেক কিছু বিষয় আমরা সিএসএস এর বুঝে ফেলবো আর কি, বাট এই ডিজাইনটা আপনাদের যেন খুব ভালো মতো রপ্ত হয়ে যায়। মাঝে একদিন সময় আছে, ক্লাস শিডিউলটা একটু ইয়ে করে নিব আমরা। আমরা চাইলে লং সেশন করতে পারি 3 to 9, বাট সেটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে, মানে ক্লাসের লোডটা নেওয়া কঠিন হয়ে যাবে, রাইট? বাট এই জন্যই আমি সেশনটাকে একটু স্প্লিট করে 4 ঘন্টাতে নিয়ে আসছি, 4টা থেকে 8টা। 4টা থেকে 8টা আমি আমাদের মাঝে আধা ঘন্টা গ্যাপ দিয়ে দিব। আগামীকালকে তো বৃহস্পতিবার আমাকে আমি দুইটা মানে একটা একটু লং চাচ্ছি, আজকে তো একটু শর্ট হয়ে গেল না ক্লাসটা, এটাকে আমি মেক আপ করে ফেলতে চাচ্ছি। 4টা দিলে আমি 8টা পর্যন্ত, 4টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করাতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু রিফ্রেশ হয়ে আসলেন, চাটা খেয়ে আসলেন, তারপরে আবার শুরু করলাম। বাট 4টার যেন 4টাতেই হয়। হ্যাঁ, অনেকে 4টায় এসে বসে থাকবে, অনেকে 4:30টায় আসবে। ওকে, একটা পেন ড্রাইভ দেন, আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর ল্যাপটপ